ডিয়ার লিসেনার্স, আমি স্বাধীন। আজ একটি চমৎকার ভৌতিক ঘটনা শেয়ার করতে যাচ্ছি। ঘটনাটি শোনা আমার এক চাচার কাছে, যিনি গাড়ি চালান। সম্ভবত তার কোনো বন্ধু সাক্ষী হয়েছিলেন এই ঘটনার। তার ভাষ্যতেই শোনাচ্ছি। ঘটনাটি প্রায় ৬-৭ বছর আগের, নভেম্বর কি ডিসেম্বরের দিকে। বেশ শীত পড়তে শুরু করেছে। আমি তখন ঢাকা থেকে রাজশাহী পিকআপ ট্রাকে পণ্য পরিবহন করি। আমার সাথে সোহাগ থাকে, গাড়িতে মালামাল ওঠানামা করানোর জন্য। বলে রাখা ভালো, আমরা মূলত রাতেই বেশি চলাচল করে থাকি, আর এক ট্রিপে ডাবল কন্ট্রাক্ট করে থাকি। ঢাকা থেকে রাজশাহী এবং রাজশাহী থেকে ঢাকা যাতায়াত করার সময় যেন গাড়ি খালি খালি না চালাতে হয়। বিগত সময়গুলোর মতো সেদিন ঢাকা থেকে রাজশাহী গিয়েছি পণ্য নিয়ে, কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবেই রাজশাহী থেকে ঢাকা ট্রিপটি ক্যান্সেল হয়। আর সেদিন সোহাগ প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়, বিধায় ও গাড়িতেও আসতে পারেনি। আমার অবশ্য রাত দিন পৃথক কিছু নয়, ভূত প্রেতে আমার বিশ্বাস নেই। গাড়ি আনলোড করতে একটু দেরি হয়ে গেল সেদিন। আর পরবর্তী ট্রিপ যেহেতু ক্যান্সেল হয়েছে, তাই অতটা ব্যস্ত হলাম না আর। হঠাৎ রতন ফোন করল, টাঙ্গাইলে নতুন কন্ট্রাক্ট হয়েছে, জয়দেবপুর যেতে হবে। প্রায় রাত 10:30টার পর খালি গাড়ি নিয়ে রওনা হলাম টাঙ্গাইলের উদ্দেশ্যে। রাস্তা প্রায় ফাঁকা, আর রাতের বেলা ট্রাক ছাড়া খুব বেশি পরিমাণে যাত্রীবাহী যানবাহন চলাচল করে না। এমনকি একাকী মাইল টিউনে গান ছেড়ে বেশ রিল্যাক্স মোডে গাড়ি চালাচ্ছি। নাটোরের ভিতর চলন বিলের শুনশান নীরবতা আর ধোঁয়ার মতো কুয়াশায় অন্ধকারাচ্ছন্ন প্রায় চারপাশ। হেডলাইটের আলো বাধাপ্রাপ্ত হচ্ছে বারবার। চলতে চলতে সম্ভবত কলাবাগান বাস স্ট্যান্ড পার হয়ে আয়রমারি ব্রিজ এলাকার আশেপাশে হবে। একজন মধ্যবয়স্ক মানুষ মাঝ রাস্তায় দাঁড়িয়ে লিফট চাইছে। খুবই বিষণ্ণ বিপদগ্রস্ত মনে হলো লোকটাকে। বলে রাখা ভালো, বাস্তব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে রাস্তায় চলার পথে মানুষকে হেল্প করা প্রায় ছেড়েই দিয়েছি। হয়তো ছিনতাই কেস, নতুবা টাকা পয়সা নিয়ে ঝামেলায় পড়তে হবে। আর পুলিশি ঝামেলা হলে তো আরও ঝামেলা, তাই কোনো ঝামেলা দেখলে এড়িয়ে যেতে চেষ্টা করি। কিন্তু লোকটাকে দেখে কোনো অদ্ভুত কারণে আমি যেন গাড়ি থামালাম। হন্তদন্ত লোকটি বলল, ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার ভাই মারা গিয়েছে। 1.5 ঘন্টা দাঁড়িয়ে লিফট চাচ্ছি, কেউ থামায়নি। লোকটির অশ্রুসিক্ত চোখ আমাকে একাকী অগ্রসর হতে দিল না আর। বলল, টাঙ্গাইল রসুলপুর এলাকায় ওনাদের বাড়ি, খালি গাড়ি যাচ্ছে, যদি নিয়ে যেতাম। লোকটি আমার পা জড়িয়ে ধরতে উদ্যত হলো। কিভাবে আমিও বললাম ঠিক আছে। জিজ্ঞেস করলাম, কোথায় আপনার ভাইয়ের লাশ? উনি হাত দিয়ে ইশারা করে বলল, ওখানে পড়ে আছে। গিয়ে দেখি একটি রক্তাক্ত লাশ পড়ে আছে, মুখের উপরে পাতলা চাদর মতো কিছু একটা দিয়ে ঢাকা। রাতের বেলা আমি আর কাপড় উঠিয়ে মুখ দেখার দুঃসাহস করলাম না। লোকটির সাথে ধরে লাশটি পিকআপের পেছনে রাখলাম। বেশ ঠান্ডা আর জমে ভারী হয়ে আছে। ওনাকে বললাম কেবিনে বসতে। এতক্ষণ পরে গাড়ির বন্দোবস্ত হওয়াতে মানুষটার চেহারায় ক্ষণিক স্বস্তির ছাপ দেখতে পেলাম। আমি কাছে থাকা পানির বোতল এগিয়ে দিলাম পান করবার জন্য, কিন্তু পান না করেই রেখে দিলেন। চলার পথে আলাপ করে বুঝতে পারলাম উনি বেশ শিক্ষিত মানুষ। ওনার নাম কামাল। দেশের সকল বিষয়ে বেশ ধারণা রাখেন উনি। জানালেন, যিনি মারা গিয়েছেন কিছুদিন আগেই তার কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে। আরো একটি মেয়ে আছে, ক্লাস 4-এ পড়ে। ওনার বাবাও নাকি মারা গিয়েছে, এখনো 1 মাস হয়নি। যা হোক, রাস্তা ছিল একদম ফাঁকা। আলাপচারিতা সারতে সারতে যমুনা সেতুতে পৌঁছতে খুব বেশি সময় লাগলো না। সে জানালো, সামনে এলেঙ্গা হাইওয়ে থানা পার হয়ে পৌলি রেল সেতু। সেখান থেকে হাতের ডান দিকে রাস্তা নেমে গিয়েছে, ভেতরে যেতে হবে প্রায় 2 কিলো। তার কথা মতো ও দেখিয়ে দেওয়া পথেই যেতে থাকলাম। এক সময় প্রায় পৌঁছেও গেলাম। সামনে একটি বাড়িতে কান্নার রোল পড়ে গিয়েছে, অনেক মানুষের আনাগোনা, আহাজারি করে কাঁদছে সবাই। কামাল ভাই বললেন, অনেকক্ষণ বসেছিলাম, প্রস্রাবের ভীষণ বেগ পেয়েছে। বাড়িতে তো পৌঁছেই গিয়েছি, আপনি সামনে এগিয়ে ব্রেক করুন, আমি একটু হালকা হয়ে আসি। আমি কামালকে নামিয়ে দিয়ে গাড়ি বাড়ির পাশে থামিয়ে হর্ন দিলাম। সবাই বেরিয়ে আসলো। কান্নার ঢেউ যেন
মুহূর্তে বেড়ে উঠল। সবাই বলা বলি করছে, নাবালিকা দুটা মেয়ের কেউ রইল না আর। বাপ দাদা দুজনই চলে গেলেন। আমি কামালকে খুঁজছে এদিক ওদিক ভিড়ের মাঝে। বেচারা কোথায় যে গেল এখন, অন্তত যাওয়ার আগে দেখা করে তো যেতে হবে। এদিকে কয়েকজন এলো আমার গাড়ি থেকে লাশ নামাতে। আমি পেছনের ডালা খুলে দিয়ে পাশেই দাঁড়িয়ে তখনও। লাশ নামাতে আসা লোকদের সাথে আমিও গাড়ি থেকে লাশ নামাতে সাহায্য করার জন্য হাত লাগালাম। মানুষের ধাক্কাধাক্কিতে লাশের মুখের উপর থাকা চাদরটা একটুখানি সরে গেল। আমার চোখ লাশের মুখে পড়তেই আমি যেন আকাশ থেকে পড়লাম। হঠাৎ একটা ঝটকা খেলাম। রক্তাক্ত জমাট বাঁধা লাশ ঠান্ডা হয়ে শুয়ে আছে। সে স্বয়ং কামাল।